প্রয়াত রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমেদ তার লেখা বই মওদুদ আহমেদ যখন রিমান্ডে তিনি তুলে ধরেছেন তার কারাগার জীবনের কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য। এছাড়াও তার লেখনীতে উঠে এসেছে কারাগারের বিষয়ে জানা অজানা নানা তথ্য। সেসব তথ্য থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লিখেন, সকাল ৬টায় আমার ইবাদত শেষ হয়েছে। এরপর আমার বাহু ও পিঠের জন্য কয়েকটা হালকা ব্যায়ামের পালা। সোয়া ৬টা নাগাদ চেয়ারে বসে আমি আমার পরবর্তী প্রস্তাবিত বই বাংলাদেশ এ স্টাডি অফ ডেমোক্রেটিক রেজিমস লেখায় মগ্ন হলাম। ৮:৩০টায় আমাদের নিজস্ব রসুইখানা থেকে নাস্তা আসে, রুটি, সবজি, মাঝে মধ্যে একটা ডিম। আমার জন্য যে খাবারই বরাদ্দ করা হোক না কেন, সবসময় তা আমি আমার সাহায্যকারী জিয়াউদ্দিনের সঙ্গে ভাগাভাগি করে খাই, কারণ আমি জানি যে তার জন্য বরাদ্দ করা খাবারের পরিমাণ আমার চাইতে অনেক কম। বেলা ১টা পর্যন্ত আমি আমার লেখাপড়া চালিয়ে যাই। এর মধ্যে ৯:৩০টার দিকে একজন তরুণ শিক্ষিত বন্দী সুমনকে সাহায্যকারী হিসেবে নিয়ে কোনো দিন ডাক্তার আসেন আমাকে দেখতে। বেলা ১০টার দিকে খবরের কাগজ পাঠানো হয় আমার কাছে, ইত্তেফাক ও আমার দেশ। যেহেতু সংবাদপত্র স্বাধীন নয় এবং জরুরি অবস্থার অধীনে গণতন্ত্রের বালাই নেই, সেহেতু সব পত্রিকার খবর প্রায় একই রকমের। আধ ঘন্টার মধ্যে সব পড়ে শেষ করা হয়। বেলা ১টায় গোসল করার পর জোহরের নামাজ, ১:৩০টার দিকে রুটি, ডাল, সবজি, এক টুকরা মাছ বা মাংস বা মুরগি সহকারে খাওয়া। বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত একটু বিশ্রাম, ৩টা থেকে ৬টা আবার লেখাপড়ার কাজ। তারপর আসরের নামাজ শেষে বারান্দায় কিছুক্ষণ হাঁটা চলা। অতঃপর মাগরিবের নামাজ পড়া। সোয়া ৮টা পর্যন্ত সময় কাটে রেডিও টুডে শুনে, ডায়েরি লিখে এবং এশার নামাজ পড়ে। এরপর ডিনারে লাঞ্চের সময়কার প্রায় একই মেনু। সোয়া ৯টায় কিরণ দেশাইয়ের বই নিয়ে চলে যাই বিছানায়। বইটির নাম দি ইনহেরিটেন্স অব লস, যার কথা আগেও একবার উল্লেখ করেছি। পূব দিকের জানালা এবং দক্ষিণ দিকের দরজায় শক্ত গ্রিল লাগানো, কিন্তু তাতে মুক্ত আলো বাতাসের চলাচলে কোনো ব্যত্যয় ঘটে না। ক্ষয়ে যাওয়া দেয়াল এবং বৃষ্টির সময় মেঝে প্লাবিত হয়ে যাওয়া সত্ত্বেও ক্রমশ আমি আমার ঘরটিকে পছন্দ করতে শুরু করেছি। এজন্য মহান আল্লাহর কাছে আমার শুকরিয়া ও জেল কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমার জন্য আনা ছোট্ট একটা টেবিলে রয়েছে আমার ফাইলপত্র ও অন্যান্য সরঞ্জামাদি, এবং অন্য ছোট্ট একটা টেবিলে বই লেখার উপকরণ সমূহ ও খাওয়া দাওয়ার ব্যবস্থা। ২টি চৌকি, একটাই আমার বিছানা এবং অন্যটাতে ছড়িয়ে ছিটিয়ে আমার অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। বাসা থেকে আনা হয়েছে একটি টেলিভিশন, তবে আমি তা দেখি না বললেই চলে। তবে আমার সামনে উন্মুক্ত জায়গায় আমি প্রত্যেক দিন দেখি অসংখ্য সুউচ্চ বৃক্ষের সারি, আর শুনি দরজা ও জানালা দিয়ে প্রতিদিন সকালে ভেসে আসা পাখির কলকাকলি। কোনো দিক থেকে জেল পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এর অন্যতম প্রধান একটা কারণ হলো ২০০২ সালে আমরা ক্ষমতায় থাকাকালে আমার উদ্যোগে জেল সংস্কারকে সরকার তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে বিবেচনা করে, এবং আমার ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিক দরুন শেষ পর্যন্ত এই এজেন্ডা বাস্তবায়নে কিছুটা সাফল্য আসে। এর অনেক দিন আগে ১৯৮০ সালে শহীদ জিয়াউর রহমানের উদ্যোগে প্রথমবারের মতো জেল সংস্কার কমিশন গঠন করা হয়। রাজনীতিবিদদের মতো জিয়াউর রহমানকে কোনো দিন জেলে যেতে হয়নি, কিন্তু তারপরও কারাগারের সংস্কার নিয়ে তার উদ্যোগ ছিল প্রশংসনীয়। কিন্তু শেষ পর্যন্ত ১৯৮০ সালের সেই কমিশনের সুপারিশগুলো অবাস্তবায়িতই থেকে যায়। আমার চেয়ারম্যানশিপে জেল সংস্কারের ব্যাপারে একটা কমিটি গঠন করা হয় এবং ২০০২ সাল অবধি যা বাস্তবায়িত হয়নি সেগুলো বাস্তবায়নের বিষয়টিকে কমিটি তার মূল উদ্দেশ্য বিবেচনা করে এগিয়ে যায়। পরবর্তী ৪ বছরে কমিটি অসংখ্যবার বৈঠকে বসে এবং শতাধিক সিদ্ধান্ত প্রণয়ন করে। এই সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম ছিল ঢাকা কেন্দ্রীয় কারাগারকে আরও আধুনিক ও সুপরিসর করার জন্য কেরানীগঞ্জে স্থানান্তরিত করা, জেলখানার খাদ্য, বাসস্থান ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, সিলিং ফ্যান ও টেলিভিশন সরবরাহ করা, বন্দীদের প্রতি মানবিক ব্যবহার ইত্যাদি। সবচেয়ে উল্লেখযোগ্য ছিল
শতাধিক বছরের পুরনো জেল কোড পুরোপুরিভাবে পরিমার্জন করে এর আধুনিকায়ন ও যুগোপযোগী করা, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ফেটার, ডান্ডাবেরি ও সামগ্রিক সাধারণ সেবা খাতসহ কতিপয় সিদ্ধান্ত এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি এবং জেল কর্তৃপক্ষের মানসিকতার কোনো পরিবর্তনও আমি দেখিনি। গত 1 মাসে ডিআইজি কিংবা জেল সুপার মাত্র একবার আমাকে দেখতে এসেছেন, অথচ এর আগে রাজনৈতিক বন্দীদের খবরাখবর নিতে কমপক্ষে প্রতি 2 দিন অন্তর তারা একবার বন্দীদের সঙ্গে দেখা করতে যেতেন।